যা না, তুই ভীষণ অবাধ্য। চুপ চুপ চুপ। লাইভটা যদি কেউ দেখতে পান তাহলে একটু কমেন্ট করবেন। লাইভটা কি দেখা যাচ্ছে? একটু কমেন্ট করবেন। শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? নমস্কার, আমি শর্মিষ্ঠা দাস পারিক, একজন ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি সদস্যা। আমাদের মূল দাবি হলো 8-3B রুলস মেনে ইন্টারভিউয়ের 15 দিন আগে সমস্ত সিট আপডেট করে আমাদের নিয়োগ দিতে হবে। আমার আজ মূলত লাইভে আসার কারণ হচ্ছে আমাদের যে মাতঙ্গিনী মূর্তির পাদদেশে যে আমাদের অবস্থান বিক্ষোভের মঞ্চ আছে, সেই মঞ্চের আগামী 22শে মার্চ 1000 দিন পূর্ণ হচ্ছে। আমরা 2022-এর 16ই জুন এই মঞ্চের স্থাপনা করি আমাদের দাবি নিয়ে। আমাদের মূল দাবি হচ্ছে 8-3B রুলস। কলকাতা গেজেটের যে 8-3B রুলস আছে তাতে পরিষ্কার করে বলা ছিল ইন্টারভিউয়ের 15 দিন আগের সমস্ত সিট আপডেট করে ইন্টারভিউ নেওয়া হবে এবং নিয়োগ দেওয়া হবে। এটা কমিশন, স্কুল সার্ভিস কমিশন এই গেজেট তৈরি করেছিলেন। কিন্তু আমাদের 2014 সালের যে নোটিফিকেশন ছিল, সেই নোটিফিকেশনে সিট দেখানো হয়েছিল 14,339। সেই 2014 নোটিফিকেশন 2015-এ আমরা পরীক্ষা দিই, তারপর 2016-তে আমাদের রেজাল্ট, এবং সেই অপেক্ষা, সেই নিয়োগের অপেক্ষা আজও চলেছে। তার মধ্যে শুধু পরিবর্তন হয়েছে আমাদের জীবনের, আমাদের জীবন থেকে মহামূল্যবান 12টা বছর চলে গেছে। এবং এই বছরগুলো চলে যাওয়ার ফলে আমাদের জীবনে
হতাশা চলে এসছে। আমরা বঞ্চনার শিকার হয়েছি। কলকাতা গেজেট 2016 যে 8(3)B রুলস, সেটা তো কমিশন মানেনি। প্রথম যে ইন্টারভিউ লিস্ট সের জন্য যে গেজেট যে তারা প্যানেল প্রকাশ করেছিল, সেই প্যানেলে আমাদের অনেক সহযোদ্ধা ডাক পেয়েছিলেন, কিন্তু সেখানে যত পরিমাণ যোগ্য ক্যান্ডিডেট ছিলেন তার থেকে অযোগ্য বেশি ছিলেন, এবং তার ফলে আমরা আইনি লড়াইয়ে যাওয়াতে সেই আইনি লড়াইয়ে দেখা গেল মৌসুমী ভট্টাচার্যের বেঞ্চে, মাননীয়া মৌসুমী ভট্টাচার্যের বেঞ্চে যে আইনি লড়াই আমাদের চলছিল, সেই আইনি লড়াইয়ে দেখা গেল মৌসুমী ভট্টাচার্য মহাশয়া তিনি এই প্যানেলটিকে ক্যান্সেল করে দেন এবং বলেন নতুন করে প্যানেল তৈরি করতে। কিন্তু আমরা এতটাই হতভাগ্য, বা আমরা যোগ্য হওয়া সত্ত্বেও আমরা এতটাই বঞ্চনার শিকার হব আমরা ভাবিনি। আমরা ভেবেছিলাম আমাদের সুদিন আসছে, কিন্তু দেখা গেল কমিশন পুনরায় যে প্যানেল তৈরি করলো, সেই প্যানেলে আমাদের যারা প্রথম প্যানেলে যারা ইন্টারভিউয়ের জন্য ডাক পেয়েছিলাম, সেই সমস্ত সদস্য ক্যান্ডিডেটরা হঠাৎ করে দেখা গেল যে ভ্যানিশ হয়ে গেল, তাদের আর কোনো জায়গাই হলো না দ্বিতীয় প্যানেলে। তাতে আমরা হতাশাগ্রস্ত হলাম এবং আমরা আমাদের আইনি লড়াইয়ে ফের নামলাম। কিন্তু আমাদের কিছু সদস্য ভাবলেন যে শুধু আইনি লড়াই করলে হবে না, আমাদের রাস্তাতেও আন্দোলন করতে হবে, কারণ আমাদের দাবিটা কোনো অন্যায্য দাবি নয়। আমরা সবাই যোগ্য, আমরা সবাই টেট পাস, ট্রেন্ড, MA, BEd সমস্ত ক্যান্ডিডেট। কিন্তু আমরা সেই হতাশায় দুর্বল হয়ে পড়লাম না। আমরা 2022-এর 16ই জুন এই মঞ্চের উপস্থাপন করলাম এবং এখানে আমাদের রাস্তার লড়াই শুরু হলো। আমরা যেমন কোর্টেও আইনি লড়াই লড়ছি, তেমনি রাস্তাতেও আন্দোলন শুরু হলো। আমরা বিভিন্ন জায়গায় ডেপুটেশন দিতে শুরু করলাম আমাদের দাবি নিয়ে, আমাদের যোগ্যতা প্রমাণের দাবি নিয়ে। আমরা বিভিন্ন জায়গায় ডেপুটেশন, যে শিক্ষামন্ত্রীর কাছে গেছি, আমরা নবান্নে গেছি ডেপুটেশন দিতে, বিকাশ ভবন, আচার্য সদন, CMO অফিস, বিভিন্ন জায়গায়। সবাই শুধু বলেছে ঠিক আছে আমরা দেখছি, ঠিক আছে আমরা দেখছি, এইটুকুই আশ্বাস বাণী দিয়ে আমাদেরকে তারা আশ্বস্ত করে ফেরত পাঠিয়ে দিয়েছে। কিন্তু তাদের সেই দেখাটা আজ 3 বছর, প্রায় 3 বছর হতে চললো মঞ্চের। আমরা 1000 দিন পূর্ণ করতে চলেছি সামনের 22শে মার্চ, কিন্তু সেই জায়গা থেকে তাদের কোনো রকম সেই আশ্বাসের বাণী যে আমাদের কাছে এরকম নিষ্ফল হয়ে যাবে আমরা ভাবতেও পারিনি। আমাদের ডেপুটেশন চলেছে, আমাদের মঞ্চে অনশন চলেছে। আমরা দীর্ঘদিন শহীদ মিনারের কাছে শহীদ মাতঙ্গিনী মূর্তির পাদদেশে বসে আছি। একটি পচা দুর্গন্ধময় ড্রেন পাশ দিয়ে বয়ে চলেছে, সেখানে অজস্র মশা, মাছি, দুর্গন্ধযুক্ত স্থানে যাদের স্থান হওয়া দরকার ছিল বিদ্যালয়ে চক ডাস্টার হাতে, তারা দীর্ঘদিন প্রায় 3 বছর ওইখানে অবস্থান করছে, কিন্তু তাতে কোনো রকম কারোর কোনো হেলদোল নেই, না এই সমাজের, না কোনো সরকারি দপ্তরের। কিন্তু তবুও আমরা আমাদের দাবি থেকে আমরা পিছিয়ে আসিনি এবং আমাদের দাবি আমরা উপস্থাপন করে চলেছি। এখনো পর্যন্ত আমরা ডেপুটেশন দিচ্ছি বিভিন্ন জায়গায় এবং আইনি লড়াই করছি, এবং আমরা এতে থেকেই যাব। এই যে দীর্ঘ 12টা বছর আমাদের জীবন থেকে কমিশন কেড়ে নিল, সেই দীর্ঘ 12 বছরের যে হতাশা, সেই হতাশা সহ্য করতে না পেরে আমাদের অনেক সহযোদ্ধা তাদের মায়ের কোল খালি করে দিয়ে চলে গেছে, যারা কিনা তাদের বৃদ্ধ বাবা মার ভবিষ্যতের কাণ্ডারি ছিল,
তারা হতাশাগ্রস্ত হয়ে সেই বৃদ্ধ বাবা মাকে একা করে দিয়ে এই পৃথিবী ছেড়ে চলে গেছে। তারা সেটাকেই হয়তো সহজ ভেবেছিল, কিন্তু সেই বৃদ্ধ বয়সে এসে সেই বাবা মা যারা সহায় সম্বলহীন হয়ে সমস্ত কিছু বিসর্জন দিয়ে তাদের ছেলে মেয়েদেরকে MA পাস করিয়েছে, ট্রেনিং নিয়েছে, বিএড করিয়েছে, DLED করিয়েছে, তারা বিভিন্ন চাকরির পরীক্ষায় বসতে শিখিয়েছে, তাদের কি দোষ ছিল বলুন তো? তারা কি ভেবেছিল যে তাদের ভবিষ্যতের যে কাণ্ডারি, সেই সমস্ত তাদের যে ছেলেমেয়েরা, তাদেরকে এই বয়সে এসে তাদেরকে হারাতে হবে? তারা কাদের ভরসায় বাঁচবে? সরকার কি একবারও ভেবেছেন এই কমিশনের চেয়ারম্যান বা কমিশনের এরা ভেবেছেন একবারও যে আজকে তাদের কি অবস্থা, সেই সব পরিবারগুলো আজকে কিভাবে বেঁচে আছে? বা আমরা এই যে 12 বছর আজকে কাটিয়ে দিলাম, সেই 12টা বছরের কতটা মূল্য, এই সময়ের মূল্যটা আমাদের কাছে কতটা? তারা কি একবারও ভাবছেন যে আমাদের জীবন থেকে এই 12টা বছর কেড়ে নেবার অধিকার তাদের কে দিয়েছে? 2009-তে প্রাইমারি হয়েছে, পর 2022 পর্যন্ত প্রাইমারি টেট হলো। তাহলে কেন আপার প্রাইমারি টেট পরীক্ষাটা 2015 সালেই স্তব্ধ হয়ে গেল? কেন আর হলো না? প্রাইমারিতে এত ভ্যাকেন্সি আছে, প্রাইমারিতে দিনের পর দিন সমস্ত কিছুতে নিয়োগ হচ্ছে, আমাদের আপার প্রাইমারিতে কেন আমরা বঞ্চিত থাকব? 2014-এ যে 14,339 সিট, সেটা এখনো রয়ে গেছে, সেই সিট বাড়েনি। 12 বছরে, দীর্ঘ 12 বছরে কেউ অবসর নেয়নি, কোনো সিট আপডেট হয়নি। কেন? আর যখনই বলা হচ্ছে সরকারের কাছে, তখন কমিশন থেকে বলছে কি যে তারা নাকি এগুলো ভবিষ্যতের জন্য দেখাচ্ছে। কাদের ভবিষ্যৎ? তাহলে আমাদের যে এই যে দীর্ঘ 12 বছর, আমাদের ভবিষ্যৎ জীবন থেকে যে দীর্ঘ 12 বছর তারা কেড়ে নিয়েছে, তার হিসাব কে দেবে? তাহলে তাদেরকেই দিতে হবে। অতএব আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি যে আমরা 23শে মার্চ 1000 দিন, মঞ্চের 1000 দিন যে পার হয়ে যাচ্ছে, সেটাকে আমরা মঞ্চে বসেই বিভিন্নভাবে বিভিন্ন কর্মপদ্ধতির মাধ্যমে আমরা সেই 1000তম দিনকে উদযাপন করব। এবং সমস্ত সহযোদ্ধা যে যেখানে আছো, যারা ইন্টারভিউ থেকে বঞ্চিত, আপার প্রাইমারি যে সকল প্রার্থীরা আছো, সবাই 23শে মার্চ রবিবার অতি অবশ্যই শহীদ মাতঙ্গিনী মূর্তির পাদদেশে যে আমরা আন্দোলনে রত থাকব, তাতে সবাই অতি অবশ্যই যোগদান করো। কারণ আমরা পিছিয়ে যাব না, আমাদের দাবি থেকে আমরা কখনোই পিছব না। আমাদের যে 12 বছর কেড়ে নেওয়া হলো, সেই সমস্ত হিসাব তো কমিশনকে দিতেই হবে, কারণ আমরা তো কোনো অযোগ্য প্রার্থী নই। যদি 1463 জন যাদের কোনো খাতা নেই, যারা কিনা পরীক্ষায় বসেছে কিনা সেই সম্পর্কেও আমরা ওয়াকিবহাল নই, তাহলে তারা যদি পেতে পারে, তারা যদি অযোগ্য হয়েও যদি তারা চাকরিতে নিয়োগ পেতে পারে, তাহলে আমরা কেন পেতে পারবো না? আমাদের তো স্থান হওয়া রাস্তায় নয়, আমাদের স্থান ছিল আমরা বিদ্যালয়ে যাব, চকডাস্টার হাতে ভবিষ্যতের কাণ্ডারি তৈরি করব। এই সমাজের সব থেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যেটা দরকার সেটা হলো শিক্ষা। সেই শিক্ষা দান করে যারা এই সমাজটাকে সুশিক্ষিত করবে, সেই সমস্ত হবু শিক্ষক আজকে মাতঙ্গিনী মূর্তির পাদদেশে ধর্মতলায় একটা ড্রেনের পাশে দীর্ঘ 3 বছর ধরে ওখানে বসে আছে। তাতে সমাজের কোনো কারোর হেলদোল নেই যে এরা তো সবাই যোগ্য ক্যান্ডিডেট, তাহলে এরা কেন এখানে বসে আছে? সমাজে কি এরকম কোনো
ব্যক্তি নেই যারা এগিয়ে আসবেন আমাদের সঙ্গে আমাদের আন্দোলনটাকে সার্থক করার জন্য? আমরা চাইবো আমাদের এই আন্দোলনকে সার্থক করতে, আমাদের দাবিকে আমরা পূরণ করতে চাইবো। তাই সকল সহযোদ্ধাকে আবারও আহ্বান জানাচ্ছি, 23শে মার্চ, আগামী 23শে মার্চ রবিবার আমরা এই মঞ্চের 1000 দিন উদযাপন করব। সকলে মিলে সেই দিন অতি অবশ্যই মঞ্চে উপস্থিত হও। আমরা চাইব 1000 দিনে যেন আমরা 1000 জন উপস্থিত হতে পারি, কারণ আমরা তো কেউ অযোগ্য নয়, আমরা তো সবাই যোগ্য। আমরা টেট পাস ট্রেন্ড, তাহলে আমরা কেন পিছিয়ে যাব? আমাদের যোগ্যতা থাকা সত্ত্বেও কেন আমরা পিছিয়ে যাব? এরকম বহু অযোগ্য প্রার্থী আছে যাদের কিনা বিভিন্নভাবে মার্কস বাড়ানো হয়েছে, কারণ তারা অন্য পন্থা অবলম্বন করেছিল। আমরা কিন্তু সেই অন্যায় পন্থা অবলম্বন করিনি। আমরা বলেছি যে কলকাতা গেজেটের যে কমিশন যেটা তৈরি করেছিল, সেই কলকাতা গেজেটের যে 83B রুলস আছে, সেই 83B রুলস মেনে ইন্টারভিউয়ের 15 দিন আগের সমস্ত সিট আপডেট করতে হবে। দীর্ঘ 12 বছর ধরে সিট সমস্ত সেই 14,339 জনই আছে, আর কোনো সিট আপডেট হয়নি। এটা কখনোই হতে পারে না, কারণ দীর্ঘ 12 বছরে প্রচুর পরিমাণে শিক্ষক অবসর নিয়েছে এবং সেই সিটগুলো সমস্ত খালি পড়ে আছে। তাহলে আমরা যদি এই 12 বছর ধরে যদি অন্তত 4-5 বারও ট্রেড হতো, তাহলে আমরা যারা হয়তো অনেকে কাট অফের নিচে আছি, সেই তারা হয়তো আবার তাদের যোগ্যতা আরও অনেক পরিমাণ বাড়িয়ে ফেলতে পারত এবং আমরা হয়তো অনেক পরিমাণ কাট অফের ওপরে চলে যেতে পারতাম। তাহলে সেই দোষটা কার? সেই দোষটা কি আমাদের? আমাদের কেন এইরকম ভাবে দিনের পর দিন বঞ্চিত হয়ে পথে বসে থাকতে হবে? আমরা এর আগে বহু দিন ধরে এই মঞ্চে অনশন চালিয়েছি, তারপরে আমরা বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে অনুরোধ আসার পর আমরা সেই অনশনটা এখন কিছুদিনের জন্য বন্ধ রেখেছি। কিন্তু আমাদের দিকে যদি সরকার পক্ষ কোনোভাবে যদি না তাকায়, আমরা কিন্তু আবার অনশনে নামব এবং আমাদের দাবি থেকে আমরা নড়ব না, কারণ আমাদের চাকরিটা দরকার। আমরা অনেকেই বয়স সীমা পেরিয়ে গেছি, আমরা কোনোভাবে আর কোনো কিছু চাকরি পরীক্ষায় বসতে পারবো না। সেটা কি আমাদের দোষে? আমাদের দোষে নয়, এই কমিশনের দোষে। এই কমিশনের যে নির্বুদ্ধিতার পরিচয় দিয়েছে এবং সিট আপডেট না করার জন্য যে রকম পন্থা অবলম্বন করে তারা দিনের পর দিন আমাদেরকে বঞ্চিত করেছে, তার হিসাব নিকাশ তাদেরকেই দিতে হবে। আমাদের স্বচ্ছতার সঙ্গে নিয়োগটা দিতে হবে। এবং প্রাইমারিতে যদি এত ভ্যাকেন্সি তৈরি হতে পারে, তাহলে আপার প্রাইমারিতে কি শিক্ষার যে পরিমাণটা, ছাত্রছাত্রী কি কমে যাচ্ছে? 1 থেকে 4 পর্যন্ত, মানে প্রথম শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত যদি পড়াশোনার অধিকার থাকে, তাহলে 2010-এ যে সর্বশিক্ষা অভিযানের যে সমস্ত 5ম থেকে 8ম শ্রেণী পর্যন্ত যে মান্যতা পেয়েছিল, সেই সর্বশিক্ষা অভিযান কোথায়? সেখানে কিনা ভবিষ্যতে যে শিক্ষক দরকার, সেই শিক্ষক নেই। শিক্ষকের অভাবে বহু স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, বহু ছাত্রছাত্রী পড়াশোনা থেকে দলছুট হয়ে চলে যাচ্ছে, বিদ্যালয় ছুট হয়ে চলে যাচ্ছে, তারা আর পড়াশোনা করছে না। তাহলে নবম দশমে দরকার আছে শিক্ষক, একাদশ দ্বাদশে দরকার আছে, প্রথম থেকে চতুর্থ শ্রেণীতে দরকার আছে, তাহলে 5ম থেকে 8ম শ্রেণীর কোনো শিক্ষকের দরকার নেই। এখানে কি শিক্ষা দেওয়া হবে না? তাহলে 5ম থেকে 8ম শ্রেণী কি তারা একদম লাফ দিয়ে কি নবম দশমে চলে যাবে? চতুর্থ শ্রেণীর পরে কি নবম দশমে চলে যাবে? নিশ্চয়ই সেটা সম্ভব নয়। তাহলে তাদেরও শিক্ষা দিতে হবে। তাহলে 5ম থেকে 10ম শ্রেণীর যদি বিদ্যালয়গুলো বন্ধ হয়ে যায়, সেখানে যদি শিক্ষকের অভাবে পড়াশোনা বন্ধ হয়ে যায়, তাহলে কিভাবে তারা শিক্ষার আলো দেখাবে? তাহলে সর্বশিক্ষা অভিযান কিভাবে সফল হবে?
তাই আমরা পিছিয়ে থাকবো না বন্ধুরা, সবাই এগিয়ে এসো। আর যারা বাড়িতে বসে আছো ভাবছো যে যদি এদের কোনো রকম ভাবে আইনি লড়াইয়ে কিছু হয়ে যায় তাহলে আমরাও তো পেয়ে যাব, এটা কিন্তু তোমাদের ভুল ধারণা। আইনের পথে হাঁটবে আর রাস্তার লড়াই রাস্তাতে নেমে হবে। এবং এই মঞ্চটা যে রাস্তার লড়াইয়ের শুরু করেছিল, রাস্তার লড়াই কখনো, এই আন্দোলন কখনো হেরে যাবার নয়, স্তব্ধ হয়ে যাবার নয়। তারা তাদের আন্দোলন, আমরা আমাদের আন্দোলনকে এগিয়ে নিয়ে যাব যথাযথভাবে, সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে। এবং আন্দোলন কখনো বিফলে যায় না, আন্দোলন অতি অবশ্যই সফলতা পায়। তাই বন্ধুরা, ঘরে না বসে থেকে এই মঞ্চমাকে আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করো, এই মঞ্চে এসো। যারা দীর্ঘদিন মঞ্চ ছুট হয়ে আছো, ভাবছো যে মঞ্চে গিয়ে কিছু হবে না, অতি অবশ্যই এই মঞ্চমাই কিন্তু, এই মঞ্চের মাটি আঁকড়ে ধরে যদি আমরা পড়ে থাকি, অতি অবশ্যই আমরা একদিন সুরাহা দেখব। আমরা আমাদের দাবি অতি অবশ্যই আমরা ছিনিয়ে আনতে পারবো। একদিন এই কমিশনকে অতি অবশ্যই রাজি হয়ে আমাদের কাছে আসতে হবে, মাথা নত করে আমাদের কাছে আসতে হবে। কারণ আমরা কোনো কিছুতে আমাদের দাবি থেকে সরে আসবো না। আমরা কিন্তু কোনো রকম ভাবেই পিছিয়ে আসবো না, কারণ আমাদের দাবি ন্যায্য, দাবি আমাদের ন্যায্য। তাই আপডেট শিটে নিয়োগ চাই, নিয়োগ চাই, আপডেট শিটে নিয়োগ চাই। অতি অবশ্যই আমাদেরকে নিয়োগ দিতে হবে, কমিশনকে আমাদের সিট আপডেট করে আমাদেরকে অতি অবশ্যই নিয়োগ দিতে হবে। কারণ আমরা আমাদের দাবিতে অনড়, আমাদের দাবি কমিশনের যে রুলস, সেই রুলস মেনেই আমরা দাবিটা করেছি। আর আমরা সবাই টেট পাস ট্রেন্ড। যদি 2009-এর যে প্রাইমারিতে যারা বাকি ছিল, যারা পরীক্ষায় বসেছিল, তারা যদি সমস্ত এই মঞ্চটাকে ধরে সমস্ত দাবি তাদের ছিনিয়ে আনতে পারে, তাহলে আমরা তো অনেক বঞ্চিত, আমরা তো অনেক বঞ্চনার শিকার। কারণ আমাদের এখান থেকে যে সমস্ত প্যানেলে যারা ইন্টারভিউতে ডাক পাচ্ছে, তাদের মধ্যে প্রচুর পরিমাণে অযোগ্য ক্যান্ডিডেট ঢুকে আছে। 1463 জন যে আছে, তাদের কোনো রকম কোনো কিছু কাগজপত্র আমাদের সামনে দিতে পারবে কমিশন? দিতে পারবে না। তাহলে আমরা কিন্তু কোনো রকম ভাবে কোনো অন্যায় রাস্তা দিয়ে আমাদের দাবিটাকে নিয়ে যেতে চাইছি না। আমরা চাইছি স্বচ্ছতার সঙ্গে আমাদের তারাও পাক, আমরাও পাই। আমরা কিন্তু কোনো রকম কোনো নিয়োগ বিরোধিতা করতে চাইছি না। আমরা চাইছি তারা যেমন নিয়োগ পাচ্ছে, তারা যেমন চাকরি করতে যাবে, আমরাও যাব, আমাদেরও নিয়োগ দেয়া হোক। কারণ আমাদের বয়সগুলোকে শেষ করে দিয়েছে কমিশন। তাহলে সেই যে কমিশন যে আমাদের বয়সগুলোকে শেষ করে দিল, যাদের অন্যায়ের জন্য আজকে আমরা পিছিয়ে গেলাম 12টা বছর পিছিয়ে গেলাম, আমরা কোনো রকম আর কোনো চাকরির পরীক্ষায় বসতে পারবো না। যাও বা কয়েকজন হয়তো এখনো ওভারেজ হয়নি, তারাও আর কদিন পরে হয়ে যাবে। তাহলে আমাদের প্রতি কেন এত অমনোযোগী সরকার? কমিশনই বা আমাদের সাথে এই অন্যায়টা কেন করছে, সেই হিসাব তো তাদের দিতেই হবে। বন্ধুরা, সবার কাছে আবার আমি বলছি, কেউ পিছিয়ে থেকো না, ঘরে কেউ বসে থেকো না। অতি অবশ্যই 23শে মার্চ, আগামী 23শে মার্চ 2025-এর রবিবার সবাই মিলে এসো। আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের আন্দোলনটাকে এগিয়ে নিয়ে যাব। দরকার হলে আমরা অনশন করব, 72 ঘন্টা অবস্থান বিক্ষোভ করব। 72 ছেড়ে আরো যদি বেশি দিন করতে হয়, আমরা ওখানে অবস্থান বিক্ষোভে বসবো। চলে এসো সবাই, কারণ তোমারও চাকরিটা দরকার, আমারও চাকরিটা দরকার। আমি আমার জন্য লড়াই করব, তুমি তোমার জন্য লড়াই করবে।
কিন্তু কেউ তো একা একা লড়াই করতে পারে না, সবাইকে সঙ্গবদ্ধ হয়ে লড়াই করতে হয়। এই যে ইংরেজরা যে আমাদের উপর এতদিন অন্যায়ভাবে রাজত্ব করে গেছে, কেউ কি একা একা লড়াই করে সেই লড়াইটাকে সার্থক করতে পেরেছে? তাদেরকে, ইংরেজদেরকে এই দেশ থেকে পাঠাতে পেরেছিল, ফেরত পাঠাতে পেরেছিল ইংল্যান্ডে? না। এখানে কিন্তু বহু বিপ্লবী, আমাদের এই ভারতবাসীরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে তাদের আন্দোলনটাকে এগিয়ে নিয়েছিল। এবং সেই আন্দোলনের সার্থকতা কি? ইংরেজরা আমাদের ভারত ছেড়ে তাদের দেশে ফিরে যেতে বাধ্য হয়েছিল। আমরা কিন্তু স্বাধীনতা পেয়েছিলাম। আমরা পূর্বে যে স্বাধীনতা নিয়ে বাঁচতাম, সেই স্বাধীনতা আমরা অর্জন করেছি আমাদের বহু শহীদের রক্তে। তাহলে হয়তো আমাদের যে শহীদরা আজকে তাদের বাবা মার কোল খালি করে দিয়ে চলে গেছে, তারা হতাশায় ভুগে, আমরা কিন্তু আর চাই না যে আমাদের কোনো বাবা মার কোল খালি হোক। তাই আমাদেরকে আন্দোলনটা চালিয়ে যেতে হবে। আমাদের বাবা মার কে দুমুঠো দুবেলা ভাতের জোগাড় করে দিতে হবে। আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম আছে তাদেরও ভাতের জোগাড় আমাদেরকেই করতে হবে। তাহলে আমরা কেন পিছিয়ে যাব? আমরা তো পিছবো না, আমরা তো পিছনোর মতো লোক নই। তাই বন্ধুগণ, আবারও বলছি, আগামী 23শে মার্চ রবিবার আমাদের 1000 দিন যে মঞ্চের পূরণ হবে, সেইটাকে উদযাপন আমরা আমাদের আন্দোলন এবং বিভিন্ন কর্মসূচির মাধ্যমে করব। তোমরা সবাই এগিয়ে এসো। প্রাইমারিতে এতবার নিয়োগ হয়েছে, তাহলে আমাদের কেন হবে না? আমাদেরকেও নিয়োগ দিতে হবে অতি অবশ্যই। আমাদের তো একবারও নিয়োগ হয়নি। আমাদের 2015 সাল থেকে যে সমস্ত নিয়োগ হওয়ার কথা ছিল, বারবার টেট হওয়ার কথা ছিল, একবারও তো হয়নি। সেই 2014 নোটিফিকেশন, 2015 পরীক্ষা এবং 2016 রেজাল্ট, তারপর শুধু লড়াই লড়াই লড়াই। তাহলে আমাদের কি করা উচিত? লড়াই 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 চাই, লড়াই করে চাকরি চাই, দুবেলা দুমুঠো ভাতের সন্ধান চাই। তাহলে আমাদেরকে কিন্তু এই লড়াই করেই আমাদের চাকরিটা ছিনিয়ে নিতে হবে। আমরা পিছিয়ে আসবো না। তাই বন্ধুরা, আবার সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে আগামী 23শে মার্চ রবিবার আবার আমরা শহীদ মাতঙ্গিনী মূর্তির পাদদেশে গিয়ে আবার আন্দোলনটাকে আবার বিশালভাবে সংঘবদ্ধ করতে চাই। এবং আমরা যদি দরকার হয় ওখানে বসে অনশন করব, ওখানে আমরা অবস্থান করব দিনের পর দিন না খেয়ে দেখব সরকার পক্ষ থেকে বা কমিশনের পক্ষ থেকে আমাদের কাছে কোনো প্রতিনিধি আসে কিনা। আমরা এর আগে বহুবার আমাদেরকে থানায় ধরে নিয়ে গেছে। আমরা 72 ঘন্টা অবস্থান করেছি। আমরা ওখানে দিনের পর দিন শহীদ মাতঙ্গিনী মূর্তির পাদদেশে অনশন চালিয়েছি, 72 ঘন্টায় অনশন করেছি। কিন্তু তাতেও কমিশনের মনে হয়নি যে আমরা যোগ্য এবং আমাদের দাবিটা ন্যায্য। কিন্তু তবু আমরা এই হতাশা নিমজ্জিত হব না। আমরা আমাদের দাবিটা ছিনিয়ে আনবো। তাই 23 তারিখে, আগামী 23 তারিখে সেই শপথ নিয়ে আমরা আবার নতুন করে ঝাঁপিয়ে পড়ব। সেটা যেমন আছে, আমাদের এই মঞ্চটাকে রক্ষা করার, মঞ্চের জিনিসপত্র রক্ষা করার সমস্ত দায়ভারটাই আমাদের। একদিন দেখা যায় যে মঞ্চে খুব কম লোক আসে, তখন খুব খারাপ লাগে যে সরকারের কাছে কি বার্তা যাচ্ছে। তাহলে আমাদের কি চাকরিটা দরকার নেই? আমাদের অতি অবশ্যই চাকরিটা দরকার আছে। হ্যাঁ, মানছি অনেকের অনেক কিছু প্রতিবন্ধকতা আছে, অনেক মানসিক প্রতিবন্ধকতা আছে, শারীরিক প্রতিবন্ধকতা আছে, সামাজিক প্রতিবন্ধকতা আছে, সব কিছু আছে, দায়িত্ব সমস্ত কিছু। তারপরেও সময় করে একটা দিন, কি সপ্তাহে একটা দিন যদি মঞ্চে আসা যায়, তাহলে তো মঞ্চটা ভরে থাকে। আমাদের এই মঞ্চের যে প্রতিদিন ছবি নবান্নে পাঠানো হয়,
এবং সমস্ত কিছু যে পাঠানো হচ্ছে, তাহলে সেইগুলোর কি বার্তা যাবে? যদি মঞ্চে যদি 2জন 3জন করে উপস্থিত থাকে, তাহলে কি সেটা সরকারের কাছে খুব ভালো বার্তা যাবে? খুব ভালো বার্তা যাবে না। কারণ সরকার ভাববে যে এদের তো দরকার নেই, এরা শুধু শুধু এখানে চেঁচিয়ে মরছে, এই তো 2-3 জনের দরকার, তাহলে এদের না দিলেও হবে। কিন্তু আমরা যদি মঞ্চটাতে প্রতিটা দিন 20 থেকে 25 জন, না হলে অন্তত 15 জনও যদি উপস্থিত থাকে না, তখন অন্তত সরকার বা কমিশনের অন্তত সদিচ্ছা জাগবে যে হ্যাঁ, এদের চাকরিটা দরকার আছে, অতি অবশ্যই এদের চাকরিটা দরকার আছে। তাহলে এদের জন্য আমাদেরকে ভাবতে হবে, এদের জন্য আমাদেরকে সিট আপডেট করতে হবে। তাই সবাইকে বলছি, মঞ্চ মাকে রক্ষা করো, মঞ্চটাকে রক্ষা করে চলো। এবং মঞ্চের যে সমস্ত জিনিসপত্র সম্পদ আছে, যেমন ব্যানার আছে, আমাদের কিছু কিছু ছোট ছোট পোস্টার আছে, একটা ট্রাঙ্কের মধ্যে রাখা থাকে, আমরা যেগুলো বিছিয়ে বসি, সেগুলোও রক্ষা করা আমাদের দায়িত্ব। আমাদের মাথার উপরেই গরম পড়ছে, এবার রোদেতে একটা ছাউনি দিতে হবে, সেগুলোও যেমন দরকার আছে। সেগুলো যদি হারিয়ে যায়, এই একটা ব্যানার করতে প্রচুর টাকা আমাদের খরচা হয়। সেগুলো আমাদের মতো এই যারা আমাদের কোনো টাকা পয়সা নেই, আমাদের ইনকামের পথ কোনো নেই, হ্যাঁ, কিছু মাত্র শুধু ওই টিউশন পড়িয়ে বা কয়েকটা প্রাইভেট স্কুলে বা প্রাইভেট জায়গায় কিছু ওই 3-4 হাজার টাকা করে পেয়ে আমাদের পক্ষে কি প্রতিনিয়ত এগুলো কেনা সম্ভব? আমাদের তো এর থেকে বেশি আয় নেই, তাতে আমাদের নিজেদের হাত খরচটুকু চলে না। তাহলে আমাদেরকে ব্যানার ট্যানারগুলো এইগুলোকেও আমাদেরকে রক্ষা করতে হবে। এবং লাস্ট আমাদের যেদিনকে 28 ফেব্রুয়ারি যে আমাদের একটা মহামিছিল হলো, সেই মহামিছিলে একটা ব্যানার তৈরি করা হলো, সেই ব্যানারটা খুঁজেই পাচ্ছি না। যদি কারোর কাছে থাকে সে অতি অবশ্যই জানাও। ভুলবশত চলে যেতেই পারে, তাতে কোনো অসুবিধা নেই। আবারও বলছি, সবশেষে আবারও বলছি, 23 তারিখে আমরা সবাই হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের বঞ্চনার 1000 দিন, আমাদের বঞ্চনার অবস্থান বিক্ষোভের 1000 দিন আমরা উদযাপন করব বিভিন্ন কর্মসূচির মাধ্যমে। অতএব আমার সকল সহযোদ্ধাকে আমি আমার পাশে পাবো, এটাই আমি চাইছি। যেমন আমাদের অভিভাবকরা থাকেন, আমাদের কাকুরা যেমন থাকেন, আমাদের ছোট ছোট ভাই বোনেরাও অনেকে আসেন, অনেকের বাড়ির লোক আসে এই সমস্ত আন্দোলনে। আমাদের তো কষ্ট লাগে বলো, আমাদের এই কাকুরা যে সবাই কত বয়স হয়ে গেছে, তবু সেই কাকুদের কিনা আমাদের হয়ে মঞ্চ রক্ষা করতে হয়। এটা কি আমাদের কাছে লজ্জার ব্যাপার নয়? আমাদের লড়াইয়ের জন্য তাদেরকে কেন এত কষ্ট করতে হবে? তারা তো আমাদের জন্য এতটা লড়াই করছে, এতটা স্যাক্রিফাইস করছে, তাদের কোথায় আমরা দুমুঠো ভাত তুলে দেবো না? সেই বাবা মায়েরা এখনো পর্যন্ত দুমুঠো অন্নের সংস্থান করে দেন আমাদের। তাহলে আমাদের লজ্জাটা কোথায়? তাহলে আমাদের দাবিটা ছিনিয়ে আনতে গেলে অতি অবশ্যই আমাদেরকে সবাইকে হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে সরকারের চোখে চোখ রেখে কমিশনের চোখে চোখ রেখে লড়াইটা করতে হবে। আমরা কেউ হতাশায় নিমজ্জমান হব না। আইনের পথে চলবে, কিন্তু রাস্তার লড়াই আমরা চালিয়ে যাব, আমরা পিছিয়ে আসবো না। তাই আবারও বলছি, আগামী 23শে মার্চ সবাই এসো। বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আমরা আমাদের স্লোগান দিয়ে, আমরা আমাদের ব্যানার দিয়ে, আমরা আমাদের হাতে প্ল্যাকার্ড দিয়ে, প্ল্যাকার্ডে লেখা দিয়ে বুঝিয়ে দেব আমাদের দাবিতে আমরা অনর, এবং আমাদের সেই দাবি সরকারকে, কমিশনকে পূরণ করতেই হবে। কারণ আমরা কোনো অন্যায় পথে যাচ্ছি না, আমাদের দাবিটা অন্যায্য নয়, দাবি মোদের ন্যায্যতাই। আপডেট সিটে নিয়োগ চাই। আমার লাইভ এখানেই শেষ করলাম। সবাইয়ের সাথে আবার দেখা হচ্ছে আগামী 23শে মার্চ রবিবার সকাল
11টায় ধর্মতলার মাতঙ্গিনী মূর্তির পাদদেশে আমাদের ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারির অবস্থান বিক্ষোভ মঞ্চের 1000তম দিনে। নমস্কার।